দি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রুয়েটের এমএসসি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনে আজকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মির্জা আলহাজ জুবায়েদ। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অংশ থেকে রুয়েটের ভর্তি পরীক্ষাতে সবসময়ই 2 বা 3টা MySQL এর কোয়েরি বা SQL বা SQL এর কোয়েরি পরীক্ষাতে আসে এবং এই কোয়েরি লিখতে জানার জন্য আমাদেরকে অরাকল SQL বা MySQL বা যে কোনো SQL ল্যাঙ্গুয়েজে আমাদের হচ্ছে পারদর্শিতা থাকা দরকার। আমরা গত লেকচারে কথা বলেছিলাম অ্যাগ্রিগেট ফাংশনস নিয়ে, আজকে সেই লেকচারেরই পরবর্তী পার্ট নিয়ে আমরা কথা বলবো অ্যাগ্রিগেট ফাংশনসের আলোচনায়। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আপনাদের মূল যে লেকচার সেশন সেটিতে। অ্যাগ্রিগেট ফাংশনস আমরা বলছি যে অ্যাগ্রিগেট ফাংশন হলো সেই সকল ফাংশন যেগুলো আমরা মাল্টিপল রো বা মাল্টিপল রো এর উপরে অপারেট করতে হয় এবং সেক্ষেত্রে আমরা গ্রুপ বাই ক্লজ ব্যবহার করি। আমরা দেখেছিলাম সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, কাউন্ট বহুল ব্যবহৃত 5টি এখানে গ্রুপ ফাংশনস দেওয়া হয়েছে এবং এই গ্রুপ ফাংশনসগুলো যখন একটা কলামের উপরে কাজ করে আমরা দেখতে পাচ্ছি যে সাম ফাংশনের মাঝখানে আমাদেরকে কলামের নাম দিয়ে দিতে হয়, ম্যাক্স ফাংশন কলামের নাম দিতে হয়, আমাদের যা কিছু হবে কলামের উপরে। এবং এই গ্রুপ ফাংশনসগুলো নাল ভ্যালু যদি থাকে, যদি কোনো কলামের ভ্যালুতে নাল থাকে সেই নাল ভ্যালুগুলোকে তারা ডিসকার্ড করে, মানে নাল ভ্যালুগুলোকে গণনায় নিয়ে আসে না। সো এটা পার্ট একটা মনে রাখতে হবে। আর আমরা গত লেকচারে যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম আমরা আজকে কথা বলবো ডিস্টিংক্ট এবং হ্যাভিং। গ্রুপ বাই কোয়েরিতে আমরা ডিস্টিংক্ট কিওয়ার্ড ব্যবহার করা এবং হ্যাভিং ক্লজ ব্যবহার করা আমরা সেটি দেখব। এখানে আমরা বলছি যে ডিস্টিংক্ট কিওয়ার্ড আমরা ব্যবহার করেছি এর আগেও, সেটি ছিল যে ইউনিক রো আমরা যদি চাই এবং ডুপ্লিকেট ভ্যালুগুলোকে ডিসকার্ড করতে চাই। ইউনিক ভ্যালু মানে হচ্ছে যে মানগুলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ কারোর যদি এমপ্লয়ি আইডি যদি একই ব্যক্তির একাধিক হচ্ছে ডেটা আমাদের টেবিলে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ইউনিক রোগুলো সে রিটার্ন করবে, ডুপ্লিকেট ভ্যালুগুলোকে সে বাতিল করে দেবে। চলুন আমরা এই যে কোয়েরিটা আছে আমরা সেটা একটু লক্ষ্য করি। এই কোয়েরি থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে মূলত যদি আমরা দেখি তাহলে কয়েকটা পার্ট আমরা বলেছি যে আমরা সিলেক্ট ক্লজ দেখব, ফ্রম ক্লজ দেখব, হোয়ার ক্লজ, তারপরে আমরা লিখছি গ্রুপ বাই ক্লজ এবং গ্রুপ বাইয়ের পরে যদি আমাদের সর্টিং করার প্রয়োজন হয়, সাজানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অর্ডার বাই ক্লজটি ব্যবহার করছি। এক্ষেত্রে আমরা আগে যে অপারেশন পারফর্ম করেছিলাম ম্যাক্সের মধ্যে শুধুমাত্র আমরা স্যালারি দিয়েছিলাম, মিন ফাংশনের মধ্যে কলামের নাম দিয়েছিলাম, এখন সেই জায়গাগুলোতে আমরা ডিস্টিংক্ট আমরা দিয়ে দিয়েছি। যদিও এখানে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম যখন আমরা বের করছি তখন একই স্যালারি একাধিকবার থাকলেও আমাদের ডিস্টিংক্ট ব্যবহার করলে বা না করলে এখানে ফলাফলে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু মানে ম্যাক্স এবং মিনের ক্ষেত্রে, কারণ ম্যাক্সে হচ্ছে যে একই স্যালারি 40,000-এর স্যালারি 20 বার থাকুক কিন্তু যদি 50,000 আসে ম্যাক্সিমাম তাহলে ওই ম্যাক্সিমাম 50,000-ই আসবে, সেক্ষেত্রে একই স্যালারি বারবার থাকা না থাকাতে কোনো পার্থক্য করবে না। কিন্তু সামে আমাদের কিন্তু পার্থক্যটা দেখাবে এবং কাউন্টে পার্থক্যটা আসবে। কারণ কি, ডিপার্টমেন্ট আইডি যখন ধরা যাক ডিস্টিংক্ট যদি আমরা না দিতাম তাহলে ডিপার্টমেন্ট আইডি এন্ট্রি যদি 100 বার থাকতো তাহলে এখানে আমরা কাউন্টিং 100 পেতাম, কিন্তু যখনই ডিস্টিংক্ট আসছে তখনই যদি এমন থাকে যে কারো ডিপার্টমেন্ট আইডি 80, সেটা যদি 5 বার থাকে তাহলে 80 সে ইগনোর করবে, সেই 5 বারের জায়গায় সে একবার হচ্ছে কাউন্টিংয়ে নিয়ে আসবে। সামের ক্ষেত্রেও তাই, যে স্যালারি যদি ভিন্ন ভিন্ন পায় তবেই সে সেটা সাম বের করবে। যদি 40,000 স্যালারিটা 5 বার থাকে তাহলে সে আসলে যে কোনো একটা হচ্ছে তার সামেশানে অন্তর্ভুক্ত করবে। তার মানে সাম এবং কাউন্ট ফাংশন যদি আমরা দেখি এই দুটোতে কিন্তু ফলাফল পরিবর্তন আসবে। ডিস্টিংক্ট কিওয়ার্ড বা ডিস্টিংক্ট কিওয়ার্ডের মূল পারপাসটা হচ্ছে যে ইউনিক রো রিটার্ন করবে বা ইউনিক রো কনসিডার করবে এবং ডুপ্লিকেট ভ্যালুগুলোকে ডিসকার্ড করবে। আমরা হ্যাভিং ক্লজটা দেখি যে আমরা হ্যাভিং ক্লজ ব্যবহার করেও আমরা কিন্তু ফাইনাল রেজাল্টে আমরা চাইলে কিছু ইনফরমেশন রিমুভ করতে পারি। সো হ্যাভিং ক্লজ ব্যবহার করছি আমরা টু রিমুভ সাম গ্রুপ ইনফরমেশন ফ্রম দি ফাইনাল রেজাল্টস। যেমন আমরা যদি দেখি যে ধরা যাক আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম স্যালারি রিট্রাইভ করব, শুধুমাত্র ডিপার্টমেন্ট 80 আমরা বের করব না, অর্থাৎ রিট্রাইভ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারিজ অফ ইটস ডিপার্টমেন্ট এক্সেপ্ট দ্য ডিপার্টমেন্ট নাম্বার 80। এই জায়গাটায় আমরা কি করছি একটু লক্ষ্য করবেন। আমাদের এই হচ্ছে আমাদের কোয়েরি। সো পরীক্ষায় আসবে যে রাইট অ্যান এসকিউএল কোয়েরি টু রিট্রাইভ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারিজ অফ ইচ ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, তার মানে কি আমাদের 15 ইউনিভার্সিটিতে যদি 9টা ডিপার্টমেন্ট থাকে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে সর্বোচ্চ কত স্যালারি পায় বা সর্বনিম্ন কত স্যালারি পায় সেটি যদি আমরা বের করতে চাই তাহলে আগে আমাদের কি করতে হবে কি, যে সিএসসি সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে একটা গ্রুপে নিতে হবে এবং সেই গ্রুপিংটা করা হবে অবশ্যই
আইডি দিয়ে, যে আইডি হচ্ছে 80 মানে হয়তো, বা আমরা যদি বলি 101 হচ্ছে সিএসসি, 102 ট্রিপলি, 103 সিভিল, এভাবে আমরা গ্রুপিং করে থাকি। তার মানে ডিপার্টমেন্ট আইডির বেসিসে আমাদেরকে গ্রুপ করতে হবে। তাহলে গ্রুপ বাই এর পরে কলামের নাম কোনটা হবে, যেটা দিয়ে আমরা আসলে গ্রুপিংটা করতে পারবো। এরপরে আমরা বলছি যে শুধুমাত্র ডিপার্টমেন্ট নাম্বার 80 যেটা, সেটি আমরা নিব না। তাহলে আমরা হ্যাভিং ক্লজে আমরা সেটি বলে দিতে পারি যে হ্যাভিং ডিপার্টমেন্ট আইডি নট ইকুয়াল 80, অর্থাৎ যে সকল ডিপার্টমেন্টের আইডি হচ্ছে 80 নয় তাদেরগুলো রাখবো, হ্যাভ মানে রাখা। তার মানে হ্যাভিং ক্লজে আমরা বলছি যে শুধুমাত্র আমরা হচ্ছে হ্যাভিং এর পরে যে কন্ডিশন থাকবে, মনে রাখতে হবে যে ডিপার্টমেন্ট আইডি নট 80, অর্থাৎ ডিপার্টমেন্ট আইডি 80 না হলে সেই তথ্যগুলো হ্যাভিং করতে হবে, রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তার মানে এই কন্ডিশন ট্রু হতে হবে যদি রিটার্ন করা হয়। এই যে ডিপার্টমেন্ট আইডিগুলো রিটার্ন হবে, এই ডিপার্টমেন্ট আইডি যে রিটার্ন হবে বা ম্যাক্সিমাম স্যালারি এবং মিনিমাম স্যালারি রিটার্ন হবে, সেটা অবশ্যই এই শর্তটা ট্রু হতে হবে। তার মানে হ্যাভিং ক্লজের পরে যে কন্ডিশনটা দেওয়া আছে যে ডিপার্টমেন্ট আইডি নট ইকুয়াল 80, অর্থাৎ যে সকল ডিপার্টমেন্টের আইডি 80 সমান নয় শুধুমাত্র সেইগুলো হ্যাভিং করো, রাখো। তার মানে হয়ারের জায়গাটাই, মানে আমরা হয়ারের পরে যে ক্লজ বা হয়ার ক্লজে আমরা যে কন্ডিশন দিচ্ছি সেটার মতোই কিন্তু হ্যাভিং ক্লজটি কাজ করছে। বাট হয়ারটা কাজ করতেছে একটা পার্টিকুলার কলামের উপরে, কিন্তু এখানে হ্যাভিংটা কাজ করতেছে গ্রুপের উপরে। তার মানে আমাদের হয়ারটা হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল রো এর উপরে কাজ করছে বলতে পারি আমরা, আর এখানে হ্যাভিংটা কাজ করতেছে একটা গ্রুপ অফ রো এর উপরে। তাহলে আমরা যখনই গ্রুপ বাই করছি, গ্রুপ বাইয়ের পরে আমরা হ্যাভিং ক্লজ ব্যবহার করছি এবং সেক্ষেত্রে আমরা কন্ডিশনটা মেনশন করে দিচ্ছি। তার মানে আমরা এর আগে যেটা করেছিলাম সেটি কিন্তু এখন করছি। তার মানে আমরা ডিপার্টমেন্ট আইডি দিয়ে গ্রুপ করছি, তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তথ্য পাবো। এমপ্লয়ি টেবিল থেকেই করতে হবে, কারণ আমাদের যে কলাম, আমাদের এই এসকিউএল কোয়েরিতে আমরা স্যালারি এবং ডিপার্টমেন্ট আইডি নামে দুটো কলাম নিয়ে কাজ করতেছে। এবং এই দুটো কলাম কোথায় আছে আমরা যদি দেখি, যে আমাদের যে কলামগুলো নিয়ে কাজ করছি, একটা ছিল, আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি এবং স্যালারি। এই যে ডিপার্টমেন্ট আইডি এবং স্যালারি, এই দুটো কলাম কিন্তু রয়েছে এমপ্লয়ি টেবিলে। অতএব আমাদেরকে কোয়েরিতে অবশ্যই আমরা যদি টেবিলের নাম দিই, ফ্রমের পরে আমরা জানি টেবিলের নাম, এবং সেটা অবশ্যই হতে হবে এমপ্লয়িজ টেবিল। তাহলে এখান থেকে আমরা হ্যাভিং ক্লজের ব্যবহারটা বুঝলাম। তার মানে হ্যাভিং ক্লজ আমরা ব্যবহার করছি ডিসকার্ড গ্রুপস, গ্রুপ ডিসকার্ড করার জন্য, বাতিল করার জন্য। কোনগুলো বাতিল করব, যেগুলো ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 80 সমান নয় সেগুলো রাখবো, এবং ডিপার্টমেন্ট আইডি 80 হলে সেটা বাদ দিয়ে দিব। অর্থাৎ হ্যাভিং এর পরে যে কন্ডিশনটি রয়েছে সেই কন্ডিশন ট্রু হতে হবে, মনে রাখতে হবে। তাহলে হ্যাভিং কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছি বেসিক্যালি এমনভাবে যেন বলা হচ্ছে যে হ্যাভিং কন্ডিশন ইজ অ্যাপ্লাইড আফটার গ্রুপ ইনফরমেশন ইজ ক্যালকুলেটেড, আর হোয়াইল কন্ডিশন ইজ অ্যাপ্লাইড বিফোর গ্রুপিং। মনে রাখতে হবে যে হোয়ার কন্ডিশন গ্রুপিং এর আগে অ্যাপ্লাই করা হবে এবং হ্যাভিং কন্ডিশনটা গ্রুপিং করার পরে। তার মানে গ্রুপ বাই ক্লজটিকে আমরা যদি লিখি, তার মানে আমাদেরকে বলা হচ্ছে যে এই যে গ্রুপ বাইয়ের আগে কিন্তু, মানে গ্রুপ করার আগেই হায়ার কন্ডিশন অ্যাপ্লাই হয়ে যাবে, আর গ্রুপ বাইয়ের পরে কিন্তু আমাদেরকে, আমরা যদি হ্যাভিং দিই তাহলে আমাদের গ্রুপ বাইয়ের পরে আমাদেরকে হ্যাভিং ক্লজটি এখানে ব্যবহার করতে হবে। তার মানে গ্রুপ বাই কমান্ড ইউজ করতে হবে হচ্ছে গ্রুপ, মানে যেটা আমরা বলতে চাচ্ছি যে হায়ার যে কন্ডিশন সেটা কিন্তু গ্রুপ করার আগে। গ্রুপ বাই কমান্ড যখন এক্সিকিউট হয়ে যাবে তার মানে গ্রুপ হয়ে গেল। কিসের বেসিসে? ডিপার্টমেন্ট আইডির বেসিসে আমরা গ্রুপ বানিয়ে ফেললাম। তার মানে গ্রুপ বানানোর আগে হায়ার কন্ডিশনটা অ্যাপ্লাই হবে, কিন্তু গ্রুপ করার পরে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে হ্যাভিং ক্লজ। তার মানে হ্যাভিং ক্লজকে কখনোই কিন্তু গ্রুপের আগে করা যাবে না, গ্রুপ বাই কমান্ডের পরে কিন্তু হ্যাভিং ইউজ করতে হবে। এটি এখানে বলা হচ্ছে যে হায়ার কন্ডিশন ইজ অ্যাপ্লাইড বিফোর গ্রুপিং আর হ্যাভিং কন্ডিশন ইজ অ্যাপ্লাইড আফটার গ্রুপ ইনফরমেশন। আমরা হ্যাভিং ক্লজ দিয়ে আরো কয়েকটি উদাহরণ দেখি। এই যে দুটো কোড দেয়া আছে, এটা একটা কোয়েরি, এটা আর একটা কোয়েরি। আমরা এই কোয়েরির মিনিংটা উদ্ধার করবো। আমরা এখানে বুঝতেই পারছি যে শুধুমাত্র যে সকল স্যালারি, মানে স্যালারির ম্যাক্সিমাম যদি 5000-এর উপরে হয়, এই কন্ডিশন ট্রু হতে হবে। হ্যাভিং মানে কি? এই কন্ডিশন ট্রু হতে হবে। ম্যাক্সিমাম স্যালারি 5000-এর বেশি হলে আমাকে এই রোগুলা রিটার্ন করতে হবে। তার মানে জব আইডি, তার মানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এবং মিনিমাম প্রত্যেকটা জব আইডির জন্য। জব আইডি দিয়ে আমরা বলছি মূলত জব টাইপস। সো ফর ইচ জব টাইপস, যখনই আমরা জব আইডি প্রিন্ট করে দেখাচ্ছি তার মানে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জব আইডির জন্য বা জব টাইপের জন্য আমার ম্যাক্সিমাম স্যালারি কত এবং মিনিমাম স্যালারি, এটি কিন্তু আউটপুটে দেখাতে হবে। সো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারি ফর ইচ জব টাইপস, প্রত্যেকটা জব টাইপের জন্য ম্যাক্সিমাম এবং মিনিমাম স্যালারি আমাকে আউটপুটে দেখাতে হবে। কিন্তু শর্ত কি? শুধুমাত্র সেই সকল রেজাল্টগুলো প্রিন্ট করতে হবে যাদের গ্রুপ ম্যাক্সিমাম হবে 5000-এর চেয়ে বড়। ম্যাক্সিমাম ইজ গ্রেটার দেন
যাদের গ্রুপ ম্যাক্সিমাম হবে, মানে ওই গ্রুপের ম্যাক্সিমাম যদি 5000-এর উপরে হয় তবেই সেটাকে সে শুধুমাত্র আউটপুটে দেখাবে। আর দ্বিতীয় কোয়ারিটা যদি আমরা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট কমান্ড আছে, মানে সিলেক্ট ক্লজ রয়েছে, ফ্রম ক্লজ, গ্রুপ বাই ক্লজ। এখানে কিন্তু আমরা হোয়ার ক্লজ ইউজ করিনি, কারণ হ্যাভিং থাকলে আর হোয়ার ক্লজের প্রয়োজনীয়তা নেই, কারণ দুটোই একই কাজ করছে। আর অর্ডার বাইটা আমরা সর্টিং করার জন্য, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ফ্রম, গ্রুপ বাই, হ্যাভিং, অর্ডার বাই। এই যে সিকোয়েন্সটা আপনাকে দেখতে হবে যে সিলেক্টের আগে কিন্তু ফ্রম ক্লজ দিলে হচ্ছে না, ফ্রম ক্লজটার পরে কিন্তু হোয়ার ক্লজ, তো হোয়ার ক্লজকে আমরা আগে লিখতে পারছি না। গ্রুপ বাই কমান্ডের আগে বা গ্রুপ বাই ক্লজের আগে আমরা হোয়ার লিখতে পারি, পরে লিখতে পারবো না। আবার হ্যাভিং ক্লজটা গ্রুপ করার পরে লিখতে হবে, আগে লেখা যাবে না। এবং অর্ডার বাইটা মূলত সর্টিং করার জন্য, সো কিসের বেসিসে আমরা সর্টিং করবো সেটি আমাদেরকে সেই কলাম বা সেই অপারেশনটা লিখে দিতে হবে। তাহলে আমরা দ্বিতীয় কোয়ারিতে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এভারেজ স্যালারি এবং এখানে জব আইডি, তার মানে জব আইডিতে বলা আছে জব টাইপ, প্রত্যেকটা জব টাইপের জন্য এভারেজ স্যালারি কত সেটি আমাদের স্ক্রিনে দেখাবে বা আমাদের নতুন একটা রেজাল্ট আকারে টেবিলে দেখাবে। কি কোত্থেকে কি করবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জব টাইপের জন্য, অতএব এটাই থাকবে হচ্ছে গ্রুপ বাইতে। মনে রাখতে হবে গ্রুপ বাইতে যে কলাম আছে সেটাই থাকবে সিলেক্টে, অন্য কোনো কলাম কিন্তু ইউজ করা যাচ্ছে না। তার মানে এখানে আমরা গ্রুপ বাইতে আমরা জব আইডি দিয়েছি, সেটাই আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো। গ্রুপ বাইতে না থাকলে সেটা কিন্তু সিলেক্ট করা যাবে না। তাহলে শর্তটা কি, যে সকল অ্যাভারেজ স্যালারি 5000-এর চেয়ে কম হবে শুধুমাত্র সেগুলোই আউটপুটে দেখাবে। অ্যাভারেজ স্যালারি 5000-এর বেশি হয়ে গেলে সেটা আর আমাদের এখানে শো করবে না। সো সেকেন্ড যে কোয়ারি সেটি মূলত রিট্রাইভ করছে এভারেজ স্যালারি অফ ইস জব টাইপ, এভারেজ স্যালারি অফ ইস জব টাইপ, প্রত্যেকটা জব টাইপের যে এভারেজ স্যালারি সেটি কিন্তু এখানে রিট্রাইভ করছে। এবং শুধুমাত্র সেই সকল গ্রুপ রেজাল্টগুলো প্রিন্ট হবে যাদের এভারেজ স্যালারি 5000-এর চেয়ে কম কিংবা সমান। অর্থাৎ এই যে কন্ডিশনটি দেয়া থাকবে, হ্যাভিং এর পরে যে কন্ডিশনটি দেয়া থাকবে সেই কন্ডিশন ট্রু হলেই সে শুধুমাত্র রিটার্ন করবে। তার মানে হ্যাভিং এর পরে ক্লজটা কিন্তু ট্রু হতে হবে যে কন্ডিশনটা। এবং এই লাস্টের লাইনে অর্ডার বাইতে কি করা হয়েছে আমরা জানি, অর্ডার বাই মানে হলো সর্টিং করা, এবং সেটি ডিইএসসি ডিসেন্ডিং, এএসসি এখানে অ্যাসেন্ডিং। সো ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং পদ্ধতিতে আমাদেরকে সর্টিং করতে হবে। সো আমরা বলছি যে এভারেজ স্যালারির উপর ভিত্তি করে এভারেজ স্যালারির ডিসেন্ডিং অর্ডারে এটাকে সাজাইতে হবে। এই হলো মূল কাজ। তার মানে এই সেকেন্ড কোয়ারি মূলত যেটা করছে সেটা হচ্ছে প্রত্যেকটা জব টাইপের জন্য এভারেজ স্যালারি রিট্রাইভ করছে এবং শুধুমাত্র সেই সকল রেজাল্টগুলোকে প্রিন্ট করছে যে সকল ক্ষেত্রে এভারেজ স্যালারি হচ্ছে 5000-এর সমান কিংবা ছোট, এবং রেজাল্টটিকে ডিসেন্ডিং এভারেজ স্যালারির উপর ভিত্তি করে এটিকে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হচ্ছে। এখন যদি দেওয়া হয় প্র্যাকটিস 4.2, আমরা খুব সহজে দেখবো যে এই যে কমান্ড এখানে কি দেওয়া হচ্ছে, যে বলছে যে ফর ইচ ডিপার্টমেন্ট, তার মানে গ্রুপিং করতে হবে, কারণ একটা বিশ্ববিদ্যালয়ে 9টা ডিপার্টমেন্ট রয়েছে পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যদি আমি আলাদা করতে চাই তাহলে গ্রুপিং করতে হবে। এখান থেকে আমি বুঝে যাচ্ছি যে আমাকে গ্রুপ বাই ক্লজটি ব্যবহার করতে হবে কি হবে না। যখনই বলবে যে একটা ব্যাংকের তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সেখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সেখানে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট, সেখানে ডেবিট কার্ড ডিপার্টমেন্ট, এরকম অনেক ডিপার্টমেন্ট রয়েছে। সো যখনই বলছে ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে প্রতিটা ডিপার্টমেন্টকে গ্রুপ করে ফেলতে হবে। আচ্ছা, এখন আমাদের এভারেজ স্যালারি বের করতে হবে, তাহলে এভিজি ফাংশন ইউজ করতে হবে। এখন শুধুমাত্র প্রিন্ট করতে বলছে সেই সকল ডিপার্টমেন্ট আইডি এবং এভারেজ স্যালারি যাদের এভারেজ স্যালারি হচ্ছে সর্বোচ্চ 50K। তাহলে আমরা একটু দেখি যে আমরা চট করে কমান্ডটা লিখে ফেলি। আমরা কিভাবে কমান্ড লিখবো, আমরা জেনারেল ফরম্যাটিংটা একটু দেখি যে আমরা যে কোনো ক্লজ মানে কমান্ড লিখতে গেলে আমরা এখানে সিলেক্ট প্রথমে আমরা লিখে নিই, সিলেক্ট, তারপরে হচ্ছে ফ্রম, তারপরে হোয়ার, তারপরে গিয়ে গ্রুপ বাই, তারপরে গিয়ে আমরা যদি হ্যাভিং ইউজ করতে চাই তারপরে গিয়ে আমরা অর্ডার বাই। তার মানে এখানে আমরা মোটামুটি সিকোয়েন্স দেখতে পাচ্ছি যে প্রথমে এবং সবশেষে অবশ্যই কোলন। এই যে একটা জেনারেল ফরম্যাটিং, যে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে গ্রুপ বাই এর আগে আমাকে হোয়ার ক্লজ ইউজ করতে হবে, হ্যাভিং ক্লজটি হবে অবশ্যই গ্রুপ করার পরে। এখন হ্যাভিং এর পরে থাকবে শর্ত, এখন শর্ত থাকলে হ্যাভিং থাকলে আর হোয়ারের প্রয়োজনীয়তা থাকছে না। এখন তাহলে আমরা হোয়ারটি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, তাহলে এখন শর্তটা আমরা দেখি। এখানে হু স্যালারি ইজ অ্যাট মোস্ট, এভারেজ স্যালারি 50K সর্বোচ্চ, এটা হলো কন্ডিশন। আমরা কোয়েরি থেকে কন্ডিশন খুঁজে বের করে কন্ডিশন অংশে লিখে দিলাম। তাহলে এভারেজ স্যালারি বের করার সূত্র হচ্ছে মানে ফাংশন, যেটা আমাদের গ্রুপ ফাংশন এভিজি ফাংশনটি ব্যবহার করলাম, কার উপরে অ্যাপ্লাই হবে, স্যালারির উপরে। তাহলে এভারেজ স্যালারি হবে অ্যাট মোস্ট 50K, তার মানে সর্বোচ্চ, তার মানে কম হতে পারে অথবা সমান হতে পারে, সেটা 50,000, এর বেশি হবে না। ওকে, ফাইন, কন্ডিশন হয়ে গেল। এবার বলতেছে শুধুমাত্র সেই ডিপার্টমেন্ট আইডিগুলো প্রিন্ট করতে হবে। তাহলে আমরা এখন ডিপার্টমেন্ট আইডি প্রিন্ট করব। তাহলে আমরা
প্রিন্ট করতে গেলে সেটা তো আমাকে সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে দিতে হবে। তাহলে ডিপার্টমেন্ট আইডি প্রিন্ট করবো। আর কি প্রিন্ট করব? আমরা বলতেছে যে এভারেজ স্যালারিটা কিন্তু আমাদের স্ক্রিনে আসতে হবে। তার মানে আমরা যে কোয়েরিটা চালাবো সেখানে এভিজি স্যালারি এটা আসলো। এখন এই ফর্মের পরে হবে টেবিলের নাম। টেবিলটা কোন টেবিল? আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট আইডি নিয়ে কাজ করতেছি, আমরা স্যালারি নিয়ে কাজ করতেছি, দুটো কলামের নাম পেয়েছি। এখন আমরা দেখি যে এই দুটো কলাম কোথায় আছে। এই যে স্যালারি এবং ডিপার্টমেন্ট আইডি কলাম, এই কলাম আছে কোন টেবিলে? এমপ্লয়িজ টেবিল। অতএব আমাদেরকে টেবিলের নাম ফর্মের পরে যে টেবিলের নামটা দিতে হবে সেটা হবে এমপ্লয়িজ টেবিল। এখন গ্রুপিং করতে হবে। এখানে কিসের ভিত্তিতে গ্রুপিং করতে বলেছে আমরা একটু লক্ষ্য করি। বলছে ফর ইজ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট দিয়ে গ্রুপ করতে হবে। এখন ডিপার্টমেন্টের পরিচয় কিসে আছে? ডিপার্টমেন্টের পরিচয় আছে ডিপার্টমেন্ট আইডি দিয়ে। তাহলে আমাদের ডিপার্টমেন্ট আইডি দিয়ে গ্রুপ করতে হবে। যদি আমাদের ডিপার্টমেন্ট নেম দিয়ে গ্রুপ করতে পারতাম সেটাও হতো, কোনো সমস্যা নাই। তাহলে আমাকে গ্রুপ বাই যে কলামটা গ্রুপিং করা হবে সেটি কিন্তু আমরা সিলেক্টের মধ্যে দেখাতে পারবো, কিন্তু এখানে যদি না থাকে সেই কলামটিকে সিলেক্টের মধ্যে নিতে পারবো না। সে কারণেই আমাদের যদি এখানে বলে দিত যে প্রিন্ট অনলি দোজ ডিপার্টমেন্ট নেম এবং এভারেজ স্যালারি, তাহলে আমরা ডিপার্টমেন্ট নেম দিয়ে গ্রুপিং করতাম এবং সেটি আমরা স্ক্রিনে দেখা। এখন অর্ডার বাই করতে হবে। এখন অর্ডার বাই করব, এখানে যদিও সর্টিং করতে বলেনি, তাহলে অর্ডার বাই আমরা যদি বলি যে অর্ডার বাই কিসের ভিত্তিতে করবো, কিছুই যেহেতু বলেনি, ধরা যাক আমরা চাচ্ছি যে এভারেজ স্যালারির ভিত্তিতে আমি অর্ডার বাই করবো ডিসেন্ডিং অর্ডারে, কোনো সমস্যা নেই। অথবা এভারেজ অ্যাসেন্ডিং অর্ডারে এএসসি, অথবা আমি চাইলে যদি বলি যে না আমি অর্ডার বাই করবো হচ্ছে ডিপার্টমেন্ট আইডি দিয়ে সাজাবো, ডিপার্টমেন্ট আইডি দিয়ে সর্টিং করে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজাবো, ডিসেন্ডিং অর্ডারেই সাজালাম, এটা হতে পারে। তো এইখানে আমরা যদি এই ক্লজটি নাও দিই কোনো সমস্যা নেই, এটাকে আমরা বাদ দিয়ে এখানে ক্লোজ করে দিতে পারি। আলটিমেটলি আমরা মনে হয় শিখে গেছি যে এই যে প্র্যাকটিস 4.2 সেটি কিভাবে আসলো। আমরা অ্যাডভান্স যে গ্রুপ বাই কোয়ারি সেটা যদি আমরা একটু দেখি সেটা আমরা দেখতে পারবো। তবে এই লেকচারটাকে আমরা এখানেই ক্লোজিং টানবো, অথবা আমরা গ্রুপ বাই ক্লজটিতে আরেকটু একটু দেখতে পারি। যেমন হচ্ছে যে এই ক্লজ যে এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি এসকিউএল কোয়ারি, সেটি যেটা করছে যে প্রত্যেক বছরে কতজন এমপ্লয়ি, টোটাল এমপ্লয়িজ হায়ার্ড ইন ইচ ইয়ার, প্রত্যেকটা বছরে কতজন এমপ্লয়ি হায়ার করা হয়েছে সেইটা কাউন্টিং করবে। এখন সেটা কি করছে, এখানে সিলেক্ট স্টেটমেন্ট, এরপরে ফ্রম ক্লজ, তারপরে গ্রুপ বাই ক্লজ। যেহেতু গ্রুপিং করতে হবে, এখন গ্রুপ করতে গেলে পরে আমাকে তো হায়ার ডেট দিয়ে গ্রুপ করতে হবে। এখন তা না হলে তো আমি প্রত্যেকটা বছর পাবো না, কারণ 2018, 2019, 2020, 2021 শুধু যদি বলতো যে একটা বছরে কত, এখন বলছে যে প্রত্যেকটা বছরে, তার মানে আমাকে বছর ধরে ধরে গ্রুপ বানাতে হবে। তাহলে হায়ার ডেট থেকে শুধুমাত্র আমি কেটে নেব কোন অংশটা, ইয়ারটা। তাহলে আমরা জানি যে টু ক্যারেক্টার নামে একটা ফাংশন রয়েছে, এই ফাংশন ব্যবহার করে আমরা হায়ার ডেট ইনপুট দিয়ে সেখান থেকে আমরা ক্যারেক্টারে রূপান্তর করে নিলাম। তার মানে আমরা শুধুমাত্র আমরা মেনশন করে দিলাম যে আমরা ডেট থেকে শুধুমাত্র ইয়ার অংশটা নিব, কারণ ডেটের তিনটা অংশ, ডে, মান্থ অর্থাৎ ডিডি, এমএম, ওয়াই। তাহলে এখানে আমরা টু ক্যারেক্টার ফাংশন দিয়ে আমরা যখন ওয়াই ইনপুট দিয়ে দিলাম তখন কি হলো, হায়ার ডেট যেটা পাবে সেখান থেকে শুধুমাত্র বছরের অংশটুকু কেটে নিয়ে, তার মানে এইটাতে কি হলো ওই ইয়ারটা পেলাম, অর্থাৎ 1998, 99, 2000, 2001 সেটা পাবো। তাহলে প্রত্যেকটা বছরই কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা বলছি যে যেটা গ্রুপিং করব সেটা কিন্তু আমরা আউটপুটে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, তার মানে এখানে যেটা পাচ্ছি এই টু ক্যারেক্টার ফাংশন অপারেশন করে আমরা যেটা পাচ্ছি সেটা আসলে ইয়ার, অতএব সেটাকে কলামের নাম অ্যালায়াস, নেম অ্যালায়াস করে আমরা ইয়ার নাম দিলাম। এখন সেটাকে কাউন্টিং করতে হবে, কাউন্টিং করলাম, এই যে কাউন্টিং করলাম করে আমরা পাবো কত, 2001-এ হয়তো 25 জন, সে কাউন্টিংটা কিসের আমরা বলতেছি টোটাল সংখ্যা, অতএব সেটাকে কলাম অ্যালায়াস নাম দিয়ে আমরা, তার মানে এই নতুন নামের কলাম তৈরি হবে, অপারেশন পারফর্ম হবে। তার মানে এই ফাংশনটি কাজ করে যে রেজাল্ট আসবে সেটিকে আমরা ইয়ার নামে একটা কলামে রাখবো, আর কাউন্টিং করে যে মানটা পাবো সেই মানটা টোটাল নামে একটা কলাম ক্রিয়েট করে সেটাতে রাখবো। এবং আমরা এই অপারেশনটা চালাবো এমপ্লয়িজ টেবিলে, কারণ কি হায়ার ডেট, তারপরে আমরা হায়ার ডেট একটা কলাম নিয়েই কাজ করছি। তাহলে হায়ার ডেটটা আমরা আছে কোথায়, হায়ার ডেট এই যে আমরা যদি আমরা দেখি যে হায়ার ডেট আছে হচ্ছে এমপ্লয়িজ টেবিলে, অতএব এমপ্লয়িজ টেবিল নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে এমপ্লয়িজ টেবিল নিয়ে এখন আমরা অর্ডার সাজাবো, সাজায় রিপ্রেজেন্ট করবো, তাতে হবে কি আমাদের এলোমেলো দেখা যাবে না, যে 1998, 96, 95 এরকম না হয়ে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদেরকে সাজিয়ে দেখাবে। আমরা যদি পরেরটা আরেকটা কোয়েরি দেখি, সেটাতে কি হচ্ছে, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ দেখানো হচ্ছে, যে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ যাদের নাম একই ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে, তার মানে সাবিনা, সুমাইয়া, সুস্মিতা, তারপর সানিয়া,
তারপরে হচ্ছে সাব্বির। এই যে সবার অক্ষর এস দিয়ে শুরু হয়েছে এরকম যাদের নাম একই অক্ষর দিয়ে শুরু হয়েছে এরকম টোটাল নাম্বার অফ এমপ্লয়ি খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে কোয়ারি শুধুমাত্র ফার্স্ট ক্যারেক্টার দেখাবে যে ঠিক আছে এ দিয়ে শুরু হয়েছে কয়জন, বি দিয়ে কতজন, সি দিয়ে কতজন। তার মানে আমাদের কোয়ারিটার রেজাল্ট দেখাবে শুধুমাত্র ফার্স্ট ক্যারেক্টার এবং টোটাল এমপ্লয়ি। তাহলে এটার জন্য কোয়ারি কি হবে? তাহলে ফার্স্ট আমরা যদি নিতে চাই যে একটা স্ট্রিং থেকে কিছু অংশ কেটে নিতে চাই তাহলে সাব স্ট্রিং নামে একটা ফাংশন ব্যবহার করতে হয়। সাব স্ট্রিং ফাংশন দিয়ে আমরা কেটে নিচ্ছি, তার মানে লোকেশনটা দিচ্ছি 1 1, তার মানে আমাদের একটা লাগবে এবং পজিশনটা বলে দিচ্ছি যে একটা লাগবে, অর্থাৎ একটা ক্যারেক্টার লাগবে এবং সেটার ক্যারেক্টারটা ফার্স্ট পজিশন। তার মানে আমরা ফার্স্ট নেমটাকে আমরা দিলাম, ফার্স্ট নেমে আছে হয়তো দেখা গেল সাবিনা, আমরা শুধুমাত্র সাবিনা থেকে শুধু প্রথম পজিশনের ভ্যালুটা নিচ্ছি এবং এসটা নিলাম। তাহলে এই অপারেশন পারফর্ম করে আমরা আসলে প্রথম অক্ষরটা পাচ্ছি, অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টার, সেটাকে আমরা এফসি দিয়ে রাখলাম এবং তাহলে আমরা কাউন্ট করে টোটালটা রাখলাম। এখন এমপ্লয়িজ টেবিল থেকে নিতে হবে এবং আমরা এই যে বললাম যে গ্রুপিংটা করতেছি আসলে এ বি সি ডি, অর্থাৎ প্রথম ক্যারেক্টার যেটা পাবো সেটার ভিত্তিতে, অর্থাৎ সেটার ভিত্তিতে আমরা কাউন্টিং করে রাখলাম এবং অর্ডার করে নিলাম যে আমরা যে ফার্স্ট ক্যারেক্টার পাবো সেই ক্যারেক্টারটাকে সর্টিং করবো অ্যাসেন্ডিং অর্ডারে। এটা খুব সহজ। তার মানে এটার মাধ্যমে আমরা আসলে ফার্স্ট ক্যারেক্টার এবং টোটাল এমপ্লয়ি আমরা প্রিন্ট করে দেখালাম এবং সেম ক্যারেক্টার দিয়ে যাদের নাম স্টার্ট হয়েছে তাদের টোটাল নাম্বার বের করার জন্য একটা কোয়ারি লিখলাম। তো আমাদের আলোচনা এখানে শেষ করব। আমরা হচ্ছে পরের লেকচারে কথা বলবো এই যে একাধিক কলাম নিয়ে যখন আমরা কাজ করব গ্রুপ বাই ক্লজে সেটি নিয়ে, এবং আমরা এক্সারসাইজগুলো আরেকবার দেখব। তো আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই যে আমাদের রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যে মাস্টার্সের প্রিপারেশন, এই ভিডিওগুলো সংরক্ষণে রেখে প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ প্রত্যেকে এই রুয়েটের মাস্টার্স অ্যাডমিশনে ভালো করবেন। খোদা হাফেজ।